বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আমি মশা আরিফিন সিদ্দিক স্যারের কাছ থেকে বাকিটুকু জেনে নিতে চাই। যে প্রেক্ষাপটে কথা বলছি, বিশ্ব এখন যেরকম একটি সময় পার করছে, সেই সময়ে বাঙালির সাহস, বাঙালির জয় করার, এই বিপদ জয় করার, ভাইরাস জয় করার অনুপ্রেরণাও আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে পাচ্ছি। স্যার যুক্ত করবেন শিক্ষা, অর্থনীতি, অন্যান্য খাতগুলোতেও বঙ্গবন্ধুর ভাষণ এবং তার লেখা থেকে। জাতীয় শোক দিবস আগামীকাল 15ই আগস্ট। ঠিক শোক দিবসের আগের দিন অপরাহ্নে আমরা যখন এই আয়োজনে সংযুক্ত হয়েছি, তখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ আরো যারা সেদিন সেই অভিশপ্ত দিনে 75-এর 15ই আগস্ট প্রত্যুষে যারা শাহাদত বরণ করেন, যারা হত্যাকাণ্ডের শিকার হন, তাদের সবার স্মৃতির প্রতি। যে বক্তব্য একটু আগেই আপনার কেন্দ্রে প্রচার করা হলো, সম্প্রচার করা হলো, বঙ্গবন্ধুর এই বক্তব্য শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি যে এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে সারাটি জীবন দিয়ে গেলেন, এবং এই যে বক্তব্য আমরা শুনলাম, উনি কিভাবে সাধারণ মানুষকে মহিমান্বিত করছেন, সাধারণ মানুষকে সম্মানিত করছেন, এবং সাধারণ মানুষকে সম্মানিত করতে গিয়ে নিজেকে প্রশ্ন করছেন। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু সাথে আবার এটাও বললেন যে আমিও আপনাদের সাথেই, অতএব এই জিজ্ঞাসা আমাকেও আমার করতে হবে। কি সেই জিজ্ঞাসা? সেই আত্মজিজ্ঞাসা হচ্ছে যে আমরা কি আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি কিনা। এই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই আমাদেরকে সরকারের বিভিন্ন পদে পদবিতে রাখা হয়েছে, আমরা কি সেই কাজ করছি কিনা, সততার সাথে করছি কিনা। এবং উনি বললেন যে তারাই হচ্ছে প্রজাতন্ত্রের মালিক। এই কথাটি শুধু মুখে বলা নয়, তিনি আমাদের সংবিধানে এটিকে যুক্ত করে গেছেন যে এই প্রজাতন্ত্রের মালিক সাধারণ জনগণ, সাধারণ মানুষের মালিকানায় এই প্রজাতন্ত্র আছে, এবং আমরা সেই মালিকের অধীনে বিভিন্ন জায়গায় কাজে কর্মে নিয়োজিত আছি, কারণ তাদের পয়সায় এই প্রজাতন্ত্র পরিচালিত হয়। সেই কথাগুলোই বঙ্গবন্ধু এতটা আবেগের সাথে উচ্চারণ করলেন, এত নিষ্ঠার সাথে উচ্চারণ করে শুধুমাত্র সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন যে স্বাধীন দেশের স্বাধীন প্রশাসন চালানোর জন্য আপনাদের নিজেদেরকে প্রস্তুত করুন। এবং এই কথা বঙ্গবন্ধু বারবার বলেছেন। আমার মনে পড়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করলেন বঙ্গবন্ধু, এবং সেই কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রথম যে কেন্দ্রীয় কমিটির বৈঠক তিনি ডাকলেন খুব সম্ভবত জুন মাসের মাঝামাঝি বঙ্গভবনে, এবং সেই বঙ্গভবনের সেই সভায় তিনি অত্যন্ত বিস্তারিতভাবে এই বিষয়গুলো বললেন যে কেন বাংলাদেশ এখন দ্বিতীয় বিপ্লবের দিকে যাওয়া দরকার আছে, এবং দ্বিতীয় বিপ্লবের যে ডাক দিচ্ছেন সেজন্য যে কি প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মূলত সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি গঠন করছেন, এবং আমাদের সাম্যের অর্থনীতি, আমাদের যে গণতান্ত্রিক বিধিবিধান, আমাদের অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, সর্বোপরি আমাদের মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা, সেটাকে বাস্তবায়ন করার জন্যই আজকে দেশের সার্বিক প্রশাসনকে পুনর্গঠন করছেন, এবং সেই পুনর্গঠনের একেবারে তৃণমূল পর্যায় থেকে উপরের দিকে এইভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে। জেলাগুলো স্বয়ং সম্পূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে কাজ করবে, এবং প্রতিটি জেলায় একজন প্রতিনিধি থাকবেন যিনি জেলা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই জেলা গভর্নর নিয়োগও কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। আমার ধারণা যে তখন 61টি জেলায় 61 জন জেলা গভর্নর নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশিত হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 75-এর 15ই আগস্ট, এই জেলা গভর্নর তারা 1 সেপ্টেম্বর 1975 থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। এটাই ছিল
বঙ্গবন্ধুর পরিকল্পনা। এবং সেই ভাষণে যে তিনি বলেছিলেন, এবং তার আগেও বেশ কয়েকবার তিনি বলেছেন যে কেন এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এই কারণে যে জনগণের জন্য বারবার ঢাকামুখী না হতো, ঢাকায় এসে তাদের সমস্যার সমাধান করবে, ঢাকায় এসে ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য ছেলেমেয়েদেরকে ঢাকায় পাঠাতে হবে, চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হবে, যে কোনো একটা কাজে কর্মে ঢাকায় আসতে হবে। এই রাজধানীমুখী ঢাকামুখী করা যাবে না, প্রশাসনকে জনগণমুখী করতে হবে। জনগণ যেখানে বসে আছেন, গ্রামে, জেলা শহরে, উপজেলায়, তখন মহকুমা ছিল, সে মহকুমায়, সেই জায়গায় তাদের দ্বার প্রান্তে সরকারি সেবা, সরকারি যে দায়িত্বগুলো, সেগুলো সেই জায়গায় নিয়ে যেতে হবে, যাতে জনগণ ঘরে বসে তাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে। এই যে প্রক্রিয়াটা তিনি শুরু করেছিলেন, কেন? ওই যে বলেছেন শাসক আমাদের সংবিধানে, যেটি 1972-এর 16 ডিসেম্বরে বাস্তবায়ন করে গেলেন, কার্যকর করে গেলেন, যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। তো জনগণ কেন দাঁড়ে দাঁড়ে ঘুরবে? জনগণ কেন আমলাদের কাছে এসে বসে থাকবে? আমলারা তো তাদের অধীনে চাকরিরত। মাস্টার্স কারা? প্রভু কারা? প্রভু জনগণ, আর সার্ভেন্ট হচ্ছে এই জনসেবক যারা আমলাতন্ত্র, সরকারি কর্মকর্তা কর্মচারী। তো মাস্টার আসবে সার্ভেন্টের কাছে, নাকি সার্ভেন্ট যাবে মাস্টারের কাছে? প্রভুর কাছে যাবে তার কর্মচারী। তো এই নীতি নিয়ে তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ শুরু করেন। আর একটু আগে আমাদের জি বলেন স্যার, এই প্রসঙ্গে যদি একটু দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর সেই 11 জানুয়ারির 74-এ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভাষণের একটু অংশ শোনাই। আপনি বলছেন যে আসলে কার কাছে কে কাকে কুর্নিশ করবে? জনগণই তো মালিক, তার কাছেই তো সার্ভেন্ট যারা, তারা যাবেন যারা প্রজাতন্ত্রের আমরা বলি চাকুরি করেন। তো আমরা বঙ্গবন্ধু যেখানে বলছেন যে মজুদ্দার চোরা কারবারিদের বাংলার মাটি থেকে উৎখাত করার যেই একেবারে তার উচ্চারণ, সেই উচ্চারণ এখনো শিহরিত করে, এবং সেটা শুনে বোধহয় আমরা এই করোনাকালের দুর্নীতি নিয়েও কিন্তু বারবার দুর্নীতি উৎখাতের ব্যাপারে অনেক বেশি সক্রিয় থাকি কিনা একটু রিলেট করার জন্য স্যার একটু অংশ দেখাই। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে, না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, যাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার, পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, যদি 25 বছর এই পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এহিয়া খানের বিরুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানদের নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো। শুনছিলাম 1974 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেই ভাষণ, বঙ্গবন্ধু যেখানে দুর্নীতি উচ্ছেদ করার ব্যাপারে যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন, সবাইকে আহ্বান জানালেন। স্যার, আমরা এই সময় সব সময় বঙ্গবন্ধুর এই প্রত্যয়টাকে কিভাবে পালন করব, লালন করব, এক্সিকিউট করব, স্যার আপনি যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত করেন। বঙ্গবন্ধু সারা জীবনই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। তিনি যখন সেই ঔপনিবেশিক পাকিস্তান আমলে
পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী, সেই মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি যে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা লক্ষ্য করি যে তিনি সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তারা যেন দুর্নীতিমুক্ত থাকেন সেই কথা বলছেন, এবং দুর্নীতি করলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের আপনার সতর্কবাণীও তিনি উচ্চারণ করছেন। এবং এইভাবে তিনি পুরো পাকিস্তান আমলে যখন আন্দোলন সংগ্রাম করছেন তখন তো তিনি সরকারি কোনো পদ পদবিতে নেই, কিন্তু সাধারণ মানুষকে তিনি দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর স্বাধীন বাংলাদেশে তিনি যেদিন প্রথম আসলেন, অর্থাৎ 10ই জানুয়ারি 1972, বিমানবন্দর থেকে সেই 10ই জানুয়ারি অপরাহ্নে যখন তিনি রমনা রেস কোর্সে গেলেন, ভাষণ দিলেন বিশাল জনসমুদ্রে, এখনকার সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেও তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু এই কথাটি বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি দেখতে চাই না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাসী কার্যকলাপ, কোনো ষড়যন্ত্র থাকবে না। এবং ষড়যন্ত্রের ব্যাপারে তো উনি স্পষ্ট হয়ে বলেছিলেন যে পাকিস্তান আজকে পরাজিত হয়েছে, পরপর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে এই দেশে, কিন্তু পাকিস্তানের দোসর যারা এই দেশে ছিল তারা তাদের ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাক আর আমাদেরকে দুর্নীতি মুক্ত দেখার জন্য ওনার যে অভিপ্রায়, ওনার যে আহ্বান, সেটি উনি পরবর্তীতে মৃত্যুর পূর্ব পর্যন্ত বারবার বলে গেছেন। স্যার তো আপনার ওই জি বলেন। জি স্যার। স্যার, আমরা যে বিপদের বন্ধু, এই একটা গোটা বিশ্ব যখন বিপদে আছে, এই করোনার বিপদের কথাই বলছি, এবং এ সময় নানান দিক থেকে আমরা এই বঙ্গবন্ধুর কি শিক্ষায়, কি স্বাস্থ্য, কি রাজনীতি, কি দেশ পরিচালনায়, সবখানেই বঙ্গবন্ধু কোথাও না কোথাও, হয়তো সেই একেবারে 100 বছর আগে এমন একটা, আমরা যেটা স্প্যানিশ ফ্লুর কথা বলি, সেই সময় তো আর বঙ্গবন্ধু বক্তৃতা করতে পারেননি। 1920 সালে তার জন্ম, আমরা জানি। জন্মশতবর্ষ যখন পালন করছি তখন তার কথা, তার কাজ কোথায় জানি এরকম একটি বৈশ্বিক বিপদের মধ্যেও আমাদেরকে অনুপ্রাণিত করছে, সাহস দিচ্ছে। হেলথ সেক্টর নিয়ে স্যার কি দু একটি কথা বলবেন? আমরা হেলথ সেক্টরের দুর্নীতি এখন বারবার করে স্পষ্ট হচ্ছে আমাদের সামনে, যদিও করোনার বিপদ আমরা সামাল দিচ্ছি, সেখানে দুর্নীতি উন্মোচিত হচ্ছে। এখানে দু একটি কথা স্যার আমরা একটু শুনতে চাই। আমার মনে হয় যে এই মারণ ব্যাধি করোনা ভাইরাসের যে সংক্রমণ এবং সারা পৃথিবীতে এটা যে মহামারী আকারে দেখা দিয়েছে এবং সারা পৃথিবীকে যে স্তব্ধ করে দিয়েছে, এই বাস্তবতা আমরা জানি। এই বাস্তবতার থেকে এখন উত্তরণ ঘটানোর জন্য কি প্রয়োজন? আমাদের অত্যন্ত সততার সাথে, স্বচ্ছতার সাথে আমাদের যার উপরে যার যে দায়িত্ব ন্যস্ত আছে সেই দায়িত্ব পালন করা, এবং সেখানেই আসে চিকিৎসা ব্যবস্থার কথা। চিকিৎসা ব্যবস্থায় যারা আছেন, বিশেষ করে চিকিৎসক এবং চিকিৎসা প্রশাসনে যারা আছেন, তারাই তো এখন প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করবেন। তো সেই প্রথম সারিতে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন তাদের মাঝে যদি আমরা দেখি যে অনিয়ম, দুর্নীতি, তাহলে তো আমরা কোথায় আশা রাখবো? বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রশাসনে যারা আছেন তাদের যোগসাজশে কিছু লোভী, মুনাফা লোভী কিছু ব্যবসায়ী, তাদের যে একটা আনহোলি অ্যালায়েন্স, তারা নিজেদের মধ্যে একটা যোগসাজশ করে যেভাবে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে বলে এখন প্রতিদিন খবর দেখছি আমরা গণমাধ্যমে, এটি অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে বঙ্গবন্ধুর বাংলাদেশ, যে বাংলাদেশকে বঙ্গবন্ধু স্বাধীন করে বারবার পরামর্শ দিয়ে গেছেন যে এটাকে সোনার বাংলা করতে হবে, এবং সোনার বাংলা গড়ার জন্য কি সূত্র, ফর্মুলাটাও বঙ্গবন্ধু দিয়ে গেছেন। সোনার বাংলা গড়ার জন্য আমার সোনার মানুষ চাই। তো সোনার মানুষ কারা হবেন? ওই যে বঙ্গবন্ধুর যে ভাষণ আপনি প্রথম পর্বে আমাদেরকে শোনালেন, সেখানেই বঙ্গবন্ধু বলে গেছে। তো সেই সোনার মানুষ তো আমরা প্রত্যাশা করি, বিশেষ করে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, যারা জনগণের পয়সায় নিজেদের বেতন ভাতা গ্রহণ করছেন এবং জনগণকে সেবা দেওয়ার জন্য তারা কার্যক্রমে যুক্ত আছেন। তো তারা আজকে জনগণকে প্রতারণা করবেন, জনগণকে সেবা দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করে তাদের থেকে বেশি পয়সা নেওয়ার একটা ব্যবস্থা করবেন। ব্যবসায়ীরা চিকিৎসার নামে চিকিৎসা দিবে, এই ধরনের চিত্র তো আমরা কল্পনাও করতে পারি না।
তো যাই হোক, যে ঘটনাগুলো দেখছি সেটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু সাথে সাথে এই কথাই বলতে হবে আজকে 75-এর 15ই আগস্ট, এই কথাই বলতে হবে মুজিব বর্ষের প্রতিটি দিনে, এই কথাটাই বলতে হবে মুজিব বর্ষের পরেও যে সময় আসবে আমাদের সেই বৎসরের প্রতিটি দিনে, যে বঙ্গবন্ধু বাংলাদেশে বসে আমরা দুর্নীতি করতে পারি, আমাদের দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। বঙ্গবন্ধু কুমিল্লাতে যে কথা বললেন, আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের যে প্রথম কেন্দ্রীয় সম্মেলন যেটি হচ্ছে, জাতীয় সম্মেলন যেটি হচ্ছে, সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী যুবলীগের যুবকদের উদ্দেশ্যে, যুব শক্তির উদ্দেশ্যে, যে তোরা ওয়াদা কর তোরা দুর্নীতি করবি না। এই যে আন্তরিকতার সাথে বঙ্গবন্ধু স্বভাব সুলভভাবে বললেন ওয়াদা কর দুর্নীতি করবি না, এটি বলে তিনি বললেন যে একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা দুর্নীতি কমাতে পারছি না। এই জন্য এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দরকার, আমার এই যুবশক্তি দরকার, যেই যুবশক্তি আত্মশুদ্ধি করে আত্মসমালোচনা করে নিজেদেরকে বিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে, এবং সেই আত্মশুদ্ধ, আত্মসংযমী, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী যুবশক্তি আমার প্রয়োজন আছে। স্যার, আপনি ঠিকই বললেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর এই সোনার ছেলেরা অন্তত দুর্নীতির থেকে দূরে থাকবে, এবং সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুরই হেলথ ম্যানেজমেন্টের একটা ব্যবস্থাপনাটা আমরা দেখেছি। সেটা নিয়ে সহকর্মী সাদাত হাবিবি সেতুর রিপোর্টটি দেখব, এবং তারপর পরই একটা বিরতিতে যেতে হবে, খবরের বিরতিতে। নিশ্চয়ই দর্শক আপনারা থাকবেন, আমরা আরিফিন সিদ্দিকী স্যারের কাছ থেকে আরও একটু শুনবো ছোট্ট বিরতির পরে। তার বিরতির আগে দেখতে চাই আমরা বঙ্গবন্ধুর হেলথ ম্যানেজমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সাদাত হাবিবির সেতুর রিপোর্টটি। একদিকে সংক্রমণ থামানো, অন্যদিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা, সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে বাংলাদেশ। সংক্রমণ থামাতে টেস্টের বিকল্প নাই, আর এই কোভিড টেস্টে সবচেয়ে বেশি আস্থার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশে তৎকালীন IPGRM-কে হোটেল শাহবাগে নিয়ে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগটা বাংলার বন্ধুর। সেই সাথে স্বাধীনতার পরপরই মিটফোর্ড হাসপাতালকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগ, যেখানে ৭২-এ প্রথম ব্যাচের MBBS-এর ছাত্ররা ভর্তি হয়। 1974-এ 250 শয্যার প্রথম শিশু হাসপাতালের অনুমোদন দেন জাতির পিতা। চিকিৎসকরা সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর মর্যাদা পান জাতির জনকের হাত ধরে। 1973 সালে দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকে দেওয়া হয় বাড়তি গুরুত্ব। কম দামে ভালো মানের ওষুধ দেশে তৈরি আর অবৈধ আমদানি রোধে দেশের পয়লা ওষুধ নীতির উদ্যোগটাও জাতির পিতার। 70-এর দশকে কলেরা ছিল মহামারীর মতো ব্যাধি, তাই তো বঙ্গবন্ধু কলেরা গবেষণা ইনস্টিটিউটকে কলেরা হাসপাতালে রূপান্তর করেন, যা বর্তমানে ICDDRB হিসেবে পরিচিত। এই করোনাকালে স্বাস্থ্যখাতের উপর যখন মানুষ আস্থায় ফিরে পাচ্ছিল, তখনই রিজেন্ট জেকেজির কাণ্ডে সব অর্জনে কালো দাগ। রিজেন্টের এই কারচুপি প্রথম সরকারের সামনে আনে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। ভুলে গেলে চলবে না, যুদ্ধবিধ্বস্ত এই বাংলায় সামাজিক ব্যাধির গবেষণায় এই প্রতিষ্ঠানটির সূচনা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। 1972 সালে 100 শয্যার বিশেষায়িত সংক্রমণ ব্যাধি হাসপাতালও স্থাপন করেন তিনি। সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার আগ পর্যন্ত দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে বঙ্গবন্ধু সারা দেশে 375টি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা
বিপদে আমি না যেন করি ভয়। বিপদের বন্ধু এই আয়োজনে আমরা আছি, দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন। বিরতিতে যাবার আগে আমরা অধ্যাপক ডক্টর মশর আরিফিন সিদ্দিকী স্যারের কথা শুনছিলাম। আর একেবারে সর্বশেষ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বঙ্গবন্ধুর সময় যেটুকু হয়েছে সেটুকু যে এই করোনাকালে কতটুকু কন্ট্রিবিউট করছে, কিভাবে কন্ট্রিবিউট করছে, সেটা দেখছিলাম সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। আমরা এই পর্বটি একটু অন্যভাবে শুরু করতে চাই। অবশ্যই রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব কিছু নিয়েই কথা শুনবো। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মশর আরিফিন সিদ্দিক আছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। আমরা এই পর্বটা একটু শুরু করতে চাই অন্যভাবে, বঙ্গবন্ধুরই একটি বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্মৃতিচারণটি করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তার একবার সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর সামনে গান করবার। সেই গানের স্মৃতিচারণ নিয়ে আমাদের এটি নিউজের একটা ছোট্ট কন্টেন্ট দেখে আমি মশর আরিফিন সিদ্দিক স্যারের কাছেই যাচ্ছি। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণে লিখছেন, 1972 সালের 6 ফেব্রুয়ারি মুজিব ভাই কলকাতায় এলেন। সন্ধ্যায় প্রেস ক্লাবের অনুষ্ঠানে হেমন্ত দা আমাকে নিয়ে গেলেন। প্রণাম জানিয়ে ভয়ে ভয়ে বললাম, আমি বাংলাদেশের বিক্রমপুরের মেয়ে প্রতিমা। বঙ্গবন্ধু মাথায় হাত দিয়ে বললেন, কিরে, তালপাতার সেই বাঁশিটা এখনো কি আগের মতো বাজে? আমরা যেমন করে এবার মুজিব শতবর্ষ উদযাপন করতে যাচ্ছিলাম, যেমন করে বাঁশি বাজিয়ে যাচ্ছিলাম, হয়তো তেমন করে বাজছে না, কিন্তু যেমন করে বাজছে আমাদের অন্তরে, ভেতরে যে মুজিবের শক্তি, সারল্যের শক্তি, ভালোবাসার শক্তি, সেটি অনেক বেশি বেশি করে বোধ করার বোধহয় সুযোগ পেয়েছি এই করোনাকালে। আসলে আমরা জানি বাহুল্য, লোক দেখানো, অপচয়, মিথ্যাচার, এগুলো নিয়ে আসলে মুজিব উদযাপন নয়। আমরা যে কোনো খারাপ জিনিসের মধ্যেও ভালোটা টেনে নিতে পারি, যার শিক্ষা আমাদের আসলে মুজিবের দর্শনের মধ্যেই আছে। সেই দর্শন নিয়ে আমরা আজকে 14ই আগস্ট অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট শোক দিবসের ঠিক পূর্বক্ষণে যে আয়োজন নিয়ে বসেছি, আমাদের এই আয়োজন বিপদের বন্ধুর সঙ্গে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মশর আরিফিন সিদ্দিক আছেন। স্যার যোগ করবেন। আমরা রাজনীতি, শিক্ষা সব কিছু নিয়ে শুনতে চাই এই করোনাকালে এই মুজিব বর্ষ উদযাপনের অন্তর্গত দর্শন নিয়ে। আমরা যে রিপোর্টগুলো দেখলাম কিছুক্ষণ আগে, স্বাস্থ্যের অবকাঠামো, স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্যের অবকাঠামো গড়ে তোলার পেছনে বঙ্গবন্ধুর যে স্বপ্ন এবং যে সিদ্ধান্ত, দেখেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা যে কত দুর্বল ছিল সেটা আমরা জানি। আজকে প্রজন্ম হয়তো সেটা উপলব্ধি করা সম্ভব হবে না। তো সেই সময় তিনি হোটেল শাহবাগ, সেই অভিজাত একটা হোটেল, সেই হোটেলটিকে সরাসরি আইপিজিএমআর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, এই আইপিজিএমআর এর রূপান্তরিত করলেন এবং বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডক্টর নুরুল ইসলাম, ওনাকে এটার পরিচালক করলেন এবং সরকারের ব্যয়
খরচ নির্বাহ করে এই হোটেল ভবনটিকে হাসপাতালে রূপান্তর করা, আধুনিক হাসপাতালে রূপান্তর করা, এই বিষয়গুলো তো শুরু করে দিলেন। পরবর্তীতে আমরা জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে সরকার প্রধানের দায়িত্ব নিয়ে উনি এই IPGMR কে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলেন এবং এখন এই BSMMU বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এই করোনা সংকটকালে এই জাতিকে বড় ধরনের সেবা দিয়ে চলেছে। একই সাথে আপনাদের রিপোর্টই বলেছে যে তখন তো মেডিকেল কলেজের সংখ্যা খুবই কম, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সেখানে তিনি এসে আমাদের সলিমুল্লাহ হাসপাতাল, যেটা মিটফোর্ড হাসপাতাল, সেটাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রূপান্তর করলেন এবং 1972 সাল থেকেই MBBS কোর্সে ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়ে গেল এবং পর্যায়ক্রমে 375টি থানা হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করলেন। এই যে কাজগুলো তিনি করলেন, এটা আমাদের স্বাস্থ্যের একটা বড় ধরনের অবকাঠামো নির্মাণ করে গেছে। পরবর্তীতে বহু চড়াই উতরাই পেরিয়ে যখন আসলে তো একটা দীর্ঘ সময় আমরা অন্ধকারে ছিলাম, শুধু স্বাস্থ্য কেন, কোনো খাতেই কোনো ধরনের সম্প্রসারণ ঘটেনি, বিকাশ ঘটেনি। শুধু যারা দায়িত্ব পালন করেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, তারা তো মূলত হত্যাকারীর পরিচয় বাংলাদেশকে শাসন করেছে। অতএব এই দেশ ছিল পশ্চাৎমুখী, এই দেশ তো সামনের দিকে এগিয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার যখন দায়িত্বে আসলেন সরকার প্রধান হিসেবে, তখন আবার স্বাস্থ্য খাত একটা গুরুত্ব পেতে শুরু করলো। এখন আমাদের বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছে, সাধারণ মানুষকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাকেই যে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা সেখানে বসে এমন দুর্নীতি করছে যে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিবর্তে তারা নিজেদের যে সম্পদের স্বাস্থ্য, সেটাকে তারা ক্রমান্বয়ে বাড়িয়ে তুলছেন। এই অবস্থা থেকে আমরা যদি সরে আসতে চাই, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের কাছে আবার ফিরে যেতে হবে। এই যে বিপদের বন্ধু আমরা বলছি, কেন বিপদের বন্ধু? কারণ বাঙালি যখনই বিপদে পড়েছে, তখনই বঙ্গবন্ধু তাদের পাশে আছেন। এ ধরনের বহু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এখন সময়ের অভাবে হয়তো বিস্তারিত কথা বলা যাবে না, কিন্তু কুড়িগ্রামে একটা ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে 2-3 জনের মৃত্যু ঘটেছে, কিছু বাড়িঘর পড়ে গেছে। বঙ্গবন্ধু ঢাকায় বসে খবর পেলেন, খবর পেয়ে রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মুস্তফা ওনাকে ফোনে বলছেন এবং বলে বিলাপ করছেন যে গাজী, আমার মানুষ মারা গেছে, তুমি তাড়াতাড়ি সেখানে ত্রাণ পাঠাও। মারা গেছে 2-3 জন, প্রতিটি মৃত্যুই তার কাছে আমরা কোনো মৃত্যুই, প্রতিটি জীবনই মূল্যবান। মৃত্যু যত কমই হোক সেটার আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে। এই শিক্ষাটাও কিন্তু বঙ্গবন্ধু দেখিয়ে গেছে। উনি যখন এই গাজী গোলাম মুস্তফা সাহেবকে টেলিফোনে বলছেন এবং কাঁদছেন, বিলাপ করছেন, তখন ওনার পাশে বসা ছিল কয়েকজন ওনার ঘনিষ্ঠ সাংবাদিক। তারা পরবর্তীতে আমাকে বলেছেন যে আমরা তো আশ্চর্য হয়ে গেলাম যে খবর পেলেন এই মাত্র যে ঘূর্ণিঝড়ে 2-3 জন মানুষ মারা গেছে, কিন্তু উনি যেভাবে কথা বলছিলেন মনে হচ্ছে ওনার কোনো পরিবারের সদস্য মারা গেছে। আমরা হয়তো দূরে কোনো একটা ঢাকার বাইরে কেউ মৃত্যুর সংবাদ পেলে এটাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করি, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। উনি মনে করেছেন পরিবারের সদস্য মারা গেছে, কারণ এই 7.5 কোটি বাঙালি প্রত্যেকেই তো ওনার পরিবারের সদস্য। এইভাবে উনি তো মানুষকে মূল্যায়ন করেছেন, মানুষকে দেখেছেন। সাধারণ মানুষ অনেকেই বলেছে যে আমরা হয়তো বঙ্গবন্ধুর কাছে যেতে পারিনি, বঙ্গবন্ধুর সঙ্গে আমাদের সেইভাবে সাক্ষাতের সুযোগ পাইনি, বঙ্গবন্ধু আমাদেরকে চিনতেন। তৃণমূল পর্যায়ে একজন আওয়ামী লীগের কর্মীও জানেন যে বঙ্গবন্ধু তাকে চিনেন। এই ছিলেন বঙ্গবন্ধু। তো এই বিপদের বন্ধুকে আমাদের স্মরণ করা, আর বিশেষ করে এই বিপদের দিনে, এই মহাসংকটকালে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো বঙ্গবন্ধুকে। এবং একই সাথে শ্রদ্ধা জানানোটা শুধু মুখে শ্রদ্ধা জানানো নয়। আপনি দেখেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, শাহাদত বার্ষিকীতে পোস্টারে ছেয়ে যায় ঢাকা শহর, বিভিন্ন শহর। সেই পোস্টারে বঙ্গবন্ধুর ছবি, ছোট্ট একটা ছবি এক প্রান্তে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছবি থাকে, আর বড় বিশাল ছবি থাকে যিনি এই পোস্টারটি বা এই ব্যানারটি করেছেন। এই যে আত্মপ্রচারের জন্য, আত্মজাহিরের জন্য বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা, বঙ্গবন্ধুর এই শাহাদত বার্ষিকী বা জন্মবার্ষিকীর দিনটিকে এইভাবে একটা ভাব গাম্ভীর্য পরিবেশের পরিবর্তে এটাকে এইভাবে নিজের আত্মপ্রচারে কাজে লাগানো,
এইটা কোনোভাবেই কাম্য না। আমি আশা করব যে আমরা বঙ্গবন্ধুকে শুধু মুখে শ্রদ্ধা জানাবো এই কথা নয়, আমাদের কাজে কর্মে আচারে আচরণে সর্বত্র বঙ্গবন্ধুর কথা আমরা স্মরণ করি। স্যার, বঙ্গবন্ধু যে সহজ স্যার, সরল জীবনযাপন করেছেন, জি এটা স্যার। যদি আমরা আমাদের স্যার, এই যে আপনি একেবারে ঠিক জায়গাটা স্যার আপনি ধরিয়ে দিয়েছেন যে জন্মশতবর্ষ, আমরা বঙ্গবন্ধু বলতে তো আমরা একটা অনুভূতির নাম, একটা ভাবনার নাম, একটা দর্শনের নাম আমাদের কাছে, বাঙালির কাছে। সেটা তো নিশ্চয়ই আতশবাজি আর ওই সেলিব্রেশন নয়, যতটা না আমরা বুকে, মনে, মননে, সারল্যে, সততায়, ভালোবাসায় তাকে প্রত্যেকটি বাঙালি, এই যে একটা পরিবার আপনি বললেন যে বঙ্গবন্ধুর কাছে প্রত্যেকটা মানুষ তার পরিবারের সদস্য। আমরা সকলে মিলে তাকে যতক্ষণ ধরে শ্রদ্ধা জানাবো আমাদের কাজে কর্মে মননে, সেটাই তার শতবর্ষ উদযাপনের শ্রেষ্ঠ উপহার হয়। আমরা বোধহয় অন্যভাবে একটু সময় পাচ্ছি, যদিও খুবই সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা, অনেক মানুষ মারা যাচ্ছে, আছে দুঃখ, আছে কষ্ট, সব কিছুই আছে, সব কিছু নিয়েই তো জীবন চলতে হয়। তার পাশাপাশি অন্যভাবে আমরা অন্য বোধে বঙ্গবন্ধুকে কি পাচ্ছি এই বছর জুড়ে, এই করোনার সময়ে, এই বিপদের দিনে? বঙ্গবন্ধু তো সবসময় আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেটা ব্যতিক্রমী শিক্ষা। আপনি পাকিস্তান আমলের কথা চিন্তা করেন, পাকিস্তানের সেই সেনা শাসক, পাকিস্তানের সেই অগণতান্ত্রিক শাসক যারা ছিলেন, তারা তাদের সম্পদের পাহাড় গড়ছেন। আর বঙ্গবন্ধু কি করছেন? যত ধরনের প্রলোভন, সম্পদের প্রলোভন, পদ পদবীর প্রলোভন, ক্ষমতার প্রলোভন, সবকিছু পায়ের নিচে দিয়ে ফেলে দিয়ে তিনি চলছেন। তিনি প্রাদেশিক মন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন। এই যে কথা, এই চিঠিটি পদত্যাগ পত্র তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী আতাউর রহমান সাহেবকে যখন দিলেন, উনি আশ্চর্য হয়ে বললেন যে তুমি এখন কেন ছেড়ে দিচ্ছ? তখন উনি বললেন যে না, আমার দলকে সংগঠিত করা, কারণ উনি জানেন যে এই দেশের বাঙালির মুক্তির জন্য মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে, এবং সেই জন্য দলকে সংগঠিত করা সবচেয়ে বড় দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করতে চাচ্ছেন। স্যার একেবারে হুবহু আপনার কথাটা সঙ্গে মিল রেখে বঙ্গবন্ধুর ভাষণের একটা ছোট্ট ক্লিপ আমাদের হাতে আছে, আপনি অনুমতি দিলে আমি একটু দেখাতে পারি? তারপরে স্যার আমি আপনার বিস্তারিত আলোচনাটুকু শুনবো। আমরা 1972 সালের 26শে মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের সেই ভাষণের অংশটুকু একটু দেখাতে চাই। জন্য আমি রাজনীতি করি নাই। এহিয়া খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি লাঠি মেরে সে প্রধানমন্ত্রিত্ব দাঁড়িয়ে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছিলাম আমার বাংলার 7.5 কোটি লোকের মুক্তির জন্য রাজনীতি করেছি। যদি কোনোদিন আমি দেখি যে বাংলার মানুষ আমাকে ভালোবাসে না, সেই দিন মনে রাখবেন এই প্রধানমন্ত্রিত্ব আমি লাঠি মেরে তাড়িয়ে দিয়ে আমি আমার ভাইকে ফিরে যাব। স্যার একেবারে আপনি বোধহয় এটারই কথা বলছিলেন। এগুলো তো বঙ্গবন্ধুর সারা জীবন আমরা এটা দেখেছি। বঙ্গবন্ধুকে নানা ধরনের প্রলোভন দেওয়া হয়েছে, এবং তখন বারবারই তিনি একই কথা বলেছেন যে আমি বাঙালির সাথে আছি, বাঙালির সাথে থাকব, এবং বাঙালিকে নিয়েই আমি আমার ক্ষমতায় যাওয়ার চিন্তা করব। সেই ক্ষমতায় কোন ক্ষমতা? সেই ক্ষমতায় পাকিস্তানের উপনিবেশিক কাঠামোর মধ্যে কোনো ক্ষমতা না, স্বাধীন বাংলাদেশের পটভূমিতে সেই ক্ষমতা। এবং সে কোনো প্রলোভন, আপনার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আসবেন 15ই আগস্ট 75-এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আসবেন তিনি সেদিনই আমাদের থেকে চলে গেলেন। এই দুঃখবোধ, এই বেদনাবোধ, এই যন্ত্রণা আমাদের সবসময় থাকবে, কারণ তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ছিলাম। কিন্তু যে কারণে বলছি যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর আসা উপলক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা বঙ্গবন্ধুকে একটা সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দিতে চাই। তাই এই কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর অফিসে বঙ্গবন্ধুকে জানানোর জন্য চিঠি দিলেন। সেই চিঠি পেয়ে বঙ্গবন্ধু তার অফিসের রাজনৈতিক সচিব এবং অন্যান্যদেরকে জানালেন, তোমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দাও যে আমি যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেই বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মানসূচক ডিগ্রি নেওয়া এটা সমীচীন হবে। এবং সেই সময় চিঠিটা যে দেওয়া হলো, সেই চিঠির পরবর্তীতে আমরা গণমাধ্যমে দেখেছি, ওই সময় বঙ্গবন্ধুর জীবদ্দশায় সেটা আসলো যে বঙ্গবন্ধু ডিগ্রি নিতে অনাগ্রহ প্রকাশ করেছে।
তো দেখেন, অন্যান্য কথা বাদই দিলাম, এমনকি সম্মানসূচক ডিগ্রির কথাও বঙ্গবন্ধু অত্যন্ত বিনয়ের সাথে তিনি তার আগ্রহ যে নেই সেটি প্রকাশ করলেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানলেন, কিন্তু তিনি বললেন যে আমি নিচ্ছি না। এই ছিলেন বঙ্গবন্ধু। কোনো ধরনের কোনো প্রলোভন, খ্যাতির প্রলোভন, সম্পদের প্রলোভন, পদ পদবীর প্রলোভন, কোনো প্রলোভনের বঙ্গবন্ধু কখনো নিজের সঙ্গে যুক্ত করেননি। বরঞ্চ তিনি যত ধরনের আত্মত্যাগ করা যায়, শেষ পর্যন্ত জীবনই দিয়ে গেলেন, কিন্তু সারা জীবন তো এই আত্মত্যাগই করে গেছে। পরিবারের সদস্য বলতে সারা দেশের মানুষ তার পরিবারের সদস্য, এবং নিজের সহধর্মিণী, পুত্র, কন্যা, তাদেরকে তিনি সময় দিতে পারেননি, তাদেরকে তিনি সঙ্গ দিতে পারেননি। এই বাস্তবতা আমরা দেখেছি। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই কথাটাই বলছিলাম যে একটা সংকট এসেছে, আমাদের মহাসংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেকেই এই আত্মত্যাগের কথা বলেছেন বঙ্গবন্ধু, আত্মশুদ্ধির কথা বলেছেন, সেটার দিকে আমাদের বারবার ফিরে যাওয়া দরকার আছে। বঙ্গবন্ধু কিন্তু বাকশালের যে কেন্দ্রীয় কমিটির প্রথম কেন্দ্রীয় কমিটির সভা, সেখানে তিনি বলছিলেন যে আমি মানুষ, আমি হয়তো ভুল করি, কিন্তু ভুল করার সাথে সাথে আমি সেটাকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যাব, আমি নিজেকে আত্মজিজ্ঞাসার মধ্যে নিয়ে যাব, এবং আত্মশুদ্ধি করে আমি আবার নিজেকে বিশুদ্ধ করব, পরিশুদ্ধ করব। এটাই তো মানুষের দায়িত্ব। তো সেইটাই আমাদের বারবার মনে রাখার দরকার আছে। হ্যাঁ, আমরা হয়তো অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকে তো আমাদের উত্তরণ ঘটানো প্রয়োজন আছে, এবং সেই জায়গায় বঙ্গবন্ধুর শিক্ষা, বঙ্গবন্ধুর দর্শন, সেটা থেকে আমরা শিখতে চাই। এবং বঙ্গবন্ধুর জাতির পিতা। আমরা বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর শিক্ষা, একজন শিক্ষাবিদ যেমন করে আমাদেরকে ধরিয়ে দিলেন বঙ্গবন্ধুর শিক্ষা এবং দর্শনকে। আমরা রাজনীতির দিকে যদি চোখ ফেরাই, পুরোটাই তো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমবায়, ব্যবস্থাপনা সব কিছু মিলেই তো রাজনীতি। আসলে বঙ্গবন্ধুর রাজনীতির মূল জায়গাটা কোথায় ছিল? যদি এক কথায়, এক শব্দে বা 3টি শব্দে বলতে চাই, তাহলে সেটা তো নিজেই স্বীকার করে গেছেন যে মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা এবং এই বাংলার মানুষকেই ভালোবাসা। এই বাংলার মানুষকে ভালোবাসার রাজনীতির এই গ্রামারটা একটুখানি তলিয়ে দেখার একটা চেষ্টা করেছেন সহকর্মী আশিকুর রহমান অপু। আমরা তার রিপোর্টটি দেখব। আমাদের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক আছেন হাবিবুল্লাহ সিরাজি, তিনিও আমাদের এই পর্বে কথা বলবেন। রিপোর্টটি দেখে আসছে। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মশা আরিফিন সিদ্দিক স্যার আছেন। রাজনীতিবিদ হিসেবে শেখ মুজিবুর রহমান যে তুখোড় দূরদর্শী এবং স্থির মস্তিষ্কের, এটা প্রথম উঠে আসে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টে। তখন থেকেই মুজিবের প্রত্যেকটি গতিবিধি নজরে রাখার সর্বোচ্চ চেষ্টা ছিল গোয়েন্দাদের। 57 সালে শেখ মুজিব যখন পার্টির দায়িত্ব নেবার জন্য মন্ত্রিত্ব ত্যাগের ঘোষণা দেন, তখনও পাকিস্তানি গোয়েন্দারা বা সেই সময়ের আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভুলেও আঁচ করতে পারেননি স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য নতুন এক আওয়ামী লীগ গঠন করতে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান। আর তাই 60 দশকের শুরুতেই অনেকটা একক নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম আর তাজউদ্দিন আহমেদকে পাশে নিয়ে আদর্শিক রাজনীতি ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপরেখা নিয়ে মাঠে নেমে পড়লেন মুজিবুর রহমান। স্বাধীনতা ঘোষণার আরেক ধাপে এগিয়ে যেতে শেখ মুজিব দেন 6 দফা, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম প্রকাশিত ম্যাপিং। 68 সালে আগরতলা ষড়যন্ত্রের মামলা যে প্রকৃতার্থে সত্য মামলা, সেই তথ্য এখন সবারই জানা। স্বাধীন বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক ম্যাপিং কি তবে সেখানেই? যখন বীর বাঙালি প্রাণপ্রিয় নেতাকে উপাধি দেয় বঙ্গবন্ধু, তখন স্বাধীনতা প্রশ্নের পরিষ্কার বার্তা পেয়ে যায় এদেশের মানুষ। বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে দেব না। আর এরপর পরই বঙ্গবন্ধুর কাছে আইয়ুব খানের প্রস্তাব আসে প্রধানমন্ত্রিত্ব নেবার, কিন্তু তিনি তো তার লক্ষ্যে অবিচল। এসব পদ ততক্ষণে তার কাছে তুচ্ছ হয়ে গেছে। ক্ষমতার জন্য আমি রাজনীতি করি নাই। এহিয়া খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি লাফি মেরে সে প্রধানমন্ত্রিত্ব তাড়িয়ে দিয়েছিলাম।
প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছিলাম আমার বাংলার 7.5 কোটি লোকের মুক্তির জন্য রাজনীতি করেছি। যদি কোনোদিন আমি দেখি যে বাংলার মানুষ আমাকে ভালোবাসে না, সেই দিন মনে রাখবেন এই প্রধানমন্ত্রিত্ব আমি লাঠি মেরে তাড়িয়ে দিয়ে আমি আমার বাইকে ফিরে যাব। ক্ষমতা বনাম বাংলার মানুষ, এই প্রশ্নে শেখ মুজিব বেছে নিয়েছেন ভালোবাসা। আমার আছে প্রাণ ভরা ভালোবাসা, আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম, আর কিছু তোমার না। মানুষের অধিকার আদায়ে বাংলার মানুষকে ভালো রাখতে তিনি দিয়েছিলেন পুরো জীবন। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। মুজিববাদ, মুজিববাদ। বিশ্বাস করেছিলেন তিনি যেমন বাংলার মানুষের বিপদের বন্ধু, তেমনি বাংলার প্রতিটি ঘরে তার জন্য রয়েছে সীমাহীন ভালোবাসার ভান্ডার। যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, 7 কোটি ঢাকা। লোকের বাজার তোমার। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। হাবিবুল্লাহ সিরাজি যোগ করবেন, বিপদের বন্ধুকে কিভাবে শ্রদ্ধা জানাবেন আজকে? ধন্যবাদ। 1975 সালের 15ই আগস্টের সেই ভয়াবহ কাল রাত্রিতে যারা শহীদ হয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্য সহ সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিপদের বন্ধু শব্দটি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য সারা জীবন এই দুটি শব্দ দিয়ে একটি বাক্যের রূপ আমরা পাই, কিন্তু এর ভেতরে একটি প্রতারণার ব্যাপারও সবসময় থেকে যায় এবং শেষ অবধি আমরা 1975 সালের 15ই আগস্ট সেই প্রতারণাটুকুই লক্ষ্য করি। কিন্তু প্রতারণার পরেও কথা থাকে বিপদের বন্ধু, বিপদকালীন সময় পার করার পরে বন্ধু। আমি যে কথাটি বলতে চাই, বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের পর্বগুলো 1920 সাল থেকে 1940 সাল পর্যন্ত একটি পর্ব, 40 থেকে 47 পর্যন্ত একটি পর্ব, 47 থেকে 62 পর্যন্ত একটি পর্ব, 62 থেকে 71 পর্যন্ত একটি পর্ব এবং 72 থেকে 75 পর্যন্ত একটি পর্ব। সেখানে আজকের এই আলোচনায় এবং আপনারা যে ভিডিও ক্লিপ দেখিয়েছেন তার ভেতর থেকেই উঠে এসে বঙ্গবন্ধু নিজেকে তৈরি করছিলেন। সেই তৈরির যুক্ততায় আমি ভাষা আন্দোলনের 1948 সনের 11ই মার্চ থেকে শুরু করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যে দিনক্ষণ এটাকে বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমাদের প্রতারণার কাল তখন থেকেই শুরু হলো, কারণ বাঙালি সেই অর্থে সবসময় বন্ধু নয়, বিশ্বাসঘাতক বটে। আমরা আমাদের ভাষা আন্দোলনের ভাষার দাবিটিকে ইতিহাসের কাছে ভুলভাবে উপস্থাপন করলাম, যা আজ প্রমাণিত। যে গ্রন্থ, যে আলোচনা, যে ইতিহাসের ভিত্তিতে আমরা 52 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে দেখেছি তা ভুল ছিল, তা অসত্য ছিল। আজ বঙ্গবন্ধুর সেক্রেট যে ডকুমেন্টস যেটা বেরিয়েছে ভলিউম 2 1948-1952-তে আমরা তার প্রকৃত পরিচয় পাই যে সেটা ভুল তথ্য ছিল। এরপরে আলোচনা এসছে বঙ্গবন্ধু তার যে মন্ত্রিত্ব সেটা পরিত্যাগ করেছেন তার রাজনীতির জন্য। রাজনীতির কি রাজনীতি? মানুষের রাজনীতি, মাটির রাজনীতি, ভূমির রাজনীতি, জলের রাজনীতি এবং সর্বোপরি 56,000 বর্গমাইলের 7.5 কোটি মানুষের, তৎকালীন 7.5 কোটি মানুষের রাজনীতি। এবং সেই রাজনীতি করতে এসে 60-এর দশকে যখন তার নেতা সোহরাওয়ার্দী সাহেব বৈরুতে, লেবাননে যখন তিনি মারা গেলেন হোটেলে, তারপর একটা নতুন আওয়ামী লীগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে এলেন। উদয় হলেন বলবো না, এলেন এই অর্থে যে তার সহযোগী যারা, তার পাশে যারা ছিলেন, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে আর যারা, তাদেরকে তিনি নিয়ে নতুন রাজনীতি শুরু করলেন। 66-র কথা আমরা জানি এবং 66-র
যে মুক্তির দাবি, যে 6 দফা দাবি, এর ভেতরে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সর্বোপরি সামাজিক যে অঙ্গীকারটি লিপিবদ্ধ করা আছে তা ছিল বাঙালির জন্য একটি নতুন চেতনা। এখানে একটি কথা আপনারা পরিষ্কারভাবে আজকে মনে করবেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 1975 থেকে আজ 2020 সাল, অনেকগুলো বছর আমরা পার করেছি, 45 বছর আমরা পার করেছি, কিন্তু এই ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানের পাশাপাশি অবস্থানের কথাটিও ভাবতে হবে। এক সময় এই ভূখণ্ডে হিন্দু এবং মুসলমান সমান সমান অংশ ছিল। ক্রমান্বয়ে নানা পরিস্থিতি এবং পরিবেশের কারণে এই অবস্থা রদবদল হয়েছে এবং বাঙালি মুসলমান বাঙালি হয়েছে এবং বাঙালি হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন চেতনার উদয় হয়েছে। তার ভেতরে যে বোধের জাগরণ হয়েছে, একজন রবীন্দ্রনাথ নতুন করে পতিত হয়েছেন, একজন লালন নতুন করে পতিত হয়েছেন এবং সেই দিক বিচার করলে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ধরে নেব যে আমাদের সবচেয়ে রাজনৈতিক দিক থেকে আমাদের সবচেয়ে কাছের মানুষ, প্রাণের মানুষ। কিভাবে? আমি আপনাকে দুটো উদাহরণ দেব। স্বাধীনতার আগে 1970-এর নির্বাচনের পরবর্তীকালে বাংলা একাডেমিতে এলেন বঙ্গবন্ধু। বাংলা একাডেমিতে তখন বর্ধমান হাউসের ওই ভবনটি একমাত্র ভবন এবং এর 3 তলায় একটি ছোট্ট একটি অডিটোরিয়াম ছিল, প্রায় জল চৌকির মতো পশ্চিম দিকে বিছিয়ে এখানটা মঞ্চ করা হতো। সেখানে প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানের থেকে রবীন্দ্রনাথের গানের 45 RPM এর সিডি বেরোচ্ছে, রেকর্ড বেরোচ্ছে এবং সেই রেকর্ড উদ্বোধন করতে বঙ্গবন্ধু এলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে থাকার এবং আমি নিজে দেখেছি সেই অনুষ্ঠানে কলিম শরাফি, বিলকিস নাসিরউদ্দিন, রাখি চক্রবর্তী, ফাহমিদা খাতুন, এই 4 জনের গানের, রবীন্দ্রনাথের গানের রেকর্ড প্রকাশ হলো এবং অনুষ্ঠানটি পরিচালনা করলেন জাহিদুর রহিম এবং বঙ্গবন্ধু সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে 1966 থেকে 1970 পর্যন্ত আমরা একটি গানকে দেখছি বঙ্গবন্ধু তার সভা সমিতিতে গাইতে বলছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু তার সংস্কৃতির অংশে আব্বাস উদ্দিন থেকে আব্দুল আলিম পর্যন্ত নিয়ে যাচ্ছেন, কানাইলাল শীল থেকে শুরু করে তিনি মাটি ও মানুষের গানের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে নিয়ে আসলেন। এই যে রবীন্দ্রনাথকে নিয়ে আসলেন, এই স্বাধীনতার পরবর্তীতে আমরা আবার আর একটি পরিচয় পাই। বাংলা একাডেমিতেই তিনি এলেন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করতে, তার এক পাশে জয়নুল আবেদিন আর এক পাশে কবি জসিমউদ্দিন। এই যে চেতনার অংশের সঙ্গে আজকে আরেফিন স্যার আজকে আলোচনা করলেন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, স্বাস্থ্যের ব্যাপারে, নানা ব্যাপারে, এবং আপনি মুন্নির সাহা আপনি এই যে চমৎকার ভাবে বলছেন। এর পাশাপাশি আমি সাংস্কৃতিক বিকাশের অংশে একটি দর্শনের কথা বলতে চাই। আমরা আজকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, যেখানে যে ভিডিও ক্লিপে দেখা গেল সিরাজুল আলম খান বঙ্গবন্ধুর পায়ে হাত দিয়ে সালাম করছেন এবং আরো একজন নেতা আছেন 1972 সনে অস্ত্র সমর্পণের ঘটনাটি। আমি মুজিববাদ গ্রন্থটির কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, খন্দকার মোহাম্মদ ইলিয়াস প্রণীত মুজিববাদ। সে সময়ে ছাত্রদের ভেতরে যে বিভাজনটি হয়, ছাত্রলীগের দুটো গ্রুপ হয়ে যায়, সেই গ্রুপের একটি গ্রুপকে অবশ্যই বঙ্গবন্ধু সমর্থন করতে হবে এবং মুজিববাদী ছাত্রলীগ বলে সেই গ্রুপটিকে চিহ্নিত করা হয়। যে অংশ বিদ্রোহ করে একটি রাজনৈতিক দলের পরবর্তীতে একটি রাজনৈতিক দলের সৃষ্টি করে জাসদ, সেই ছাত্রলীগের অংশটুকু আমাদের বিভ্রান্তির ভেতরে আরো নতুন মাত্রা যোগ করে আগুন ছড়ায়। মুজিববাদকে সত্যিকার অর্থে যদি আমরা আজ দর্শনের আলোকে, সামাজিক প্রেক্ষিতে, অর্থনৈতিক প্রেক্ষিতে এবং সাংস্কৃতিক প্রেক্ষিতে বিচার করি, তাহলেই বিপদের বন্ধু কথাটির এই যে বিপদ এবং বন্ধু দুটি বিপরীতমুখী কথার একটি সমার্থক শব্দ পাওয়া যাবে এবং এই সমার্থক শব্দের মূল নিহিত রয়ে গেছে। আমি কিন্তু 52-তে বলেছিলাম যে 48 থেকে 52 যে শুরুর যে পর্ব, সেইখানে 1952 সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আরো 3 সহযোগী তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং খন্দকার মোহাম্মদ ইলিয়াস সহ তারা চীন ভ্রমণ করেন। বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান থেকে তখন সরকারি ডেলিগেটের সদস্য হয়ে ভ্রমণ করেন। এই চীন ভ্রমণ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে এবং সাংস্কৃতিক বিকাশের প্রেক্ষিতে। কেননা চীনের জনগণের সঙ্গে, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে, চীনের যারা রাজনীতি পরিচালনা শুধু করেন না, সামাজিক অর্থে, অর্থনৈতিক অর্থে যা সাধারণ মানুষ, তাদের সঙ্গে তিনি মেশেন এবং বারবার তিনি এই যে আমার দেখা নয় চীন গ্রন্থটি যে বেরিয়েছে, নয় চীন গ্রন্থটি যে বেরিয়েছে, প্রণীত হয়েছে,
এতে পাওয়া যায় কমিউনের কথা, এতে পাওয়া যায় সাংস্কৃতিক বিপ্লবের কথা। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের কাছে যেভাবে বিভ্রান্তির একটি চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়া হয়েছে এবং এক গোষ্ঠী যেভাবে নিয়েছে, আজকে সেই ভ্রান্তি দূর করার সময় এসছে। জি, আমি আরো সময় এসছে অনেক আগে, কিন্তু যে আপনি শেষ করবেন, আপনি আরো অনেক কিছু বলবেন সাংস্কৃতিক বিকাশে। আমরা যে মুজিববাদের কথা বলি, সেই মুজিববাদের সাংস্কৃতিক যে বিকাশ, সেই বিকাশের কথাই হাবিবুল্লাহ সিরাজি বলছিলেন। আমরা যে বাঙালির যে রুচি, সেই রুচি অর্থাৎ সাংস্কৃতিক যে রুচি, সেই জায়গায় যে মুজিবের কন্ট্রিবিউশন, সেটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হওয়া দরকার। আমার দেখা নয়া চীনের কথা উল্লেখ করছিলেন, দুটি লাইন একেবারে মুখস্থ বললেও বলতে পারি আমি। বঙ্গবন্ধু লিখছেন যে আমি বাহিরের দিকে চেয়ে দেশটাকে ভালো করে দেখতে লাগলাম, চীনের কথাই বলছেন, নয়া চীনের কথা। মনে হলো এ তো আমার পূর্ব বাংলার মতো সকল কিছু, সবুজ ধানের ক্ষেত, চারিদিকে বড় বড় গাছ, মাঝে মাঝে মাটির ঘরে গ্রাম, ছোট ছোট নদী, ট্রেনটা পার হয়ে যাচ্ছে। এমন ওনারশিপ অন্য একটা দেশে গিয়ে একেবারে এ তো আমার বাংলাদেশের পূর্ব বাংলার মতোই, এটা আসলে বঙ্গবন্ধুই তেমন করে বলতে পারেন। ঠিকই বলেছেন, এই আমাদের দেখা নয়া চীন আমাদেরকে আবারও নতুন করে অন্যভাবে বঙ্গবন্ধুর এই বোধ, রুচি এবং তার ভাবনাকে, এই বইয়ের একটা পর্যায়ে আছে যে তিনি প্রশ্ন করছেন যে কেমন করে আপনারা বেকারত্ব দূর করেছেন। অন্য তার যারা সহযাত্রী যারা ছিলেন, বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন, মিউজিয়াম দেখেছেন, যেখানে সুন্দর সুন্দর জায়গা, বন, পাহাড়, পর্বত দেখেছেন। বঙ্গবন্ধু ঘুরে বেরিয়েছেন যে তাদের সমবায়টা কিভাবে চলে, তাদের কৃষিটা কিভাবে চলে, বেকারত্ব কিভাবে দূর হয়, সেই ব্যবস্থাপনা দেখার জন্য। আমাদেরকে আসলে অন্যভাবে ভাবতে শিখিয়েছে এই বঙ্গবন্ধুর এই স্মৃতিচারণের বইটি। সাংস্কৃতিক বিকাশের জায়গায় 45 RPM-এর রবীন্দ্রনাথের গানের একটা যে রেকর্ড, সেটার উদ্বোধন করতে বঙ্গবন্ধু বাংলা একাডেমিতে গিয়েছিলেন। সেই স্মৃতিচারণ করছিলেন, মনে হচ্ছিল যে আমাদের আর্কাইভে অনেক বঙ্গবন্ধুর প্রিয় গানের অনেক আর্কাইভ আছে, সেখান থেকে নিশ্চয়ই কিছু প্রিয় গান আমরা এই পর্যায়ে দেখাতেই পারি। স্মৃতিচারণ হিসেবে যদি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বঙ্গবন্ধুর একেবারে সখ্যতার গল্পটি করি, প্রথম গল্প একটি একেবারে এখন হাতে নাতে আছে, হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায় এবং শ্যামল মিত্র। 1972 সালের 17ই মার্চ জন্মদিনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছেন ভারতীয় সাংস্কৃতিক দলের কয়েকজন। সেদিন হেমন্ত মুখোপাধ্যায়কে কাছে পেয়ে বঙ্গবন্ধু বলছেন, তোমার এই গান কত বিপদে আপদে কতবার যে গেয়েছি, সেই হিসেব তুমি কি রাখো? হাবিবুল্লাহ সিরাজি আমাদেরকে অনেকটা উস্কে দিয়েছেন এই বঙ্গবন্ধুর এই যে জানা শোনা বোঝা বাংলার গান, বাংলার সংস্কৃতি নিয়ে তার যে এক ধরনের পাগলপনা ছিল, সেটা নিয়ে সত্যি সত্যি একটা গবেষণার দাবি রাখে। এই প্রজন্ম জানতেই চায় কেমন করে বেড়ে উঠেছে এই বাংলার বন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সাংস্কৃতিক রুচি। আরেকটি গানের অংশ স্মৃতিচারণ একটু দেখে ফেলতে চাই, তারপরে কথা শুনবো ছোট্ট করে দুই অতিথির কাছ থেকে। লতা মঙ্গেশকর একেবারে যখন নাকি 32 নম্বর বাড়িতে সাংস্কৃতিক, আবারও ভারতীয় সাংস্কৃতিক দল তারা স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছিলেন, সেখানে লতা মঙ্গেশকর ছিলেন। অনেকেই এই তথ্যটি ঠিকঠাক করে মনে করতে পারেননি, তারপরে আমাদের আর্কাইভ ঘেটে আমার
স্নেহের ছোট ভাই এবং আমার সহকর্মী, ও এসব নিয়ে কাজ করছে, প্রণব সাহা অপু, তার গবেষণা থেকে আমরা এই কাজটি পেয়েছি। লতা মঙ্গেশকর। 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় আসেন। গান করেন একটিমাত্র ঘরোয়া অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর বাড়িতে। বেগম মুজিব তাকে গাইতে বলেন। দুই মিনিট আমাদের হাতে আছে। আমি হাবিবুল্লাহ সিরাজি আপনার কাছ থেকে 1 মিনিট শুনতে চাই, তারপর অধ্যাপক মশা আরফিন সিদ্দিকী স্যার শেষ করবেন এই পর্বটি। হাবিবুল্লাহ সিরাজি। হ্যাঁ, জি, আমি যে বিষয়টি বঙ্গবন্ধু সম্পর্কে বলতে চাই সেটি হলো যে 1947-এর দেশভাগ আমাদের চেতনার ভেতরে যে আঘাতটি হানলো, সেই আঘাতের রেশ ধরে আমরা যে স্বপ্ন দেখলাম, বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্নের বাংলাদেশ দেওয়ার যে বিষয়টিতে উস্কে দিলেন, তার ভেতরে সাংস্কৃতিক বিকাশের অংশটুকু ছিল সবচেয়ে পরিধানযোগ্য। আমি আগেই বলেছি, এই অঞ্চলে হিন্দু মুসলমান সমানভাবে বসবাস করতেন। অসাম্প্রদায়িক একটি রাজনীতির চেতনার ভেতর দিয়ে বঙ্গবন্ধু চাইলেন তার মানুষ, বাংলার মানুষ যেন খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক বিকাশ, পোশাক পরিচ্ছদ, চলন বলন সবকিছুতেই অসাম্প্রদায়িক একটি চেতনা বিকাশ লাভ করে। কারণ এই কথাটি বলার আমার উদ্দেশ্য এই যে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে হিন্দু এবং মুসলমানের একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। আমরা এক পানিকে জল বলছি, বৃষ্টি বলছি। এই বৃষ্টি যখন নামে তখন বৃষ্টি থাকে, যখন ভূমিতে পড়ে আমরা কেউ বলছি জল, কেউ বলছি পানি, কিন্তু সেটি আবার নদীর স্রোত হয়ে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে কিংবা অন্য কোথায়। বঙ্গবন্ধু চাইলেন এই সম্মেলনের অংশটুকু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের জাতীয়তার অঙ্গনে বঙ্গবন্ধু ছিলেন সম্মেলকের ভূমিকায়। আর এই সম্মেলকের ভূমিকায় থাকার কারণেই কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ সবার কাছে সমান প্রিয় আপন মানুষটি ছিলেন তিনি। 56,000 বর্গমাইলকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখতেন, সে স্বপ্নকে তিনি বাস্তবায়িত করলেন 1971 সালে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে। এবং আমরা যে ভূখণ্ডটি পেলাম, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি সমাজতান্ত্রিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, তাকে আমরা চূর্ণ বিচূর্ণ করলাম 1975-এর 15ই আগস্ট। ঠিক সেই নরাধমদের যারা আমাদের চেতনার ভেতরে আমাদের বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আজ নতুন প্রজন্মের কাছে একটি আবেদন আমার, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমরা সবকিছু বাদ দিয়ে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে বাঙালি চরিত্রের যে মূল অংশগুলো সেটির কাছে যাব। একজন বঙ্গবন্ধু আমাদের কি শিখিয়েছেন? কই মাছ খেতে শিখিয়েছেন। একজন বঙ্গবন্ধু আমাদের পাজামা পাঞ্জাবি পড়তে শিখিয়েছেন। এটি কম কথা না জাতি হিসেবে। খাদ্যাভ্যাস, বস্ত্র, ভাষা, একজন বঙ্গবন্ধু গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলার প্রেরণা আমাদের দিয়েছেন। অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ সিরাজি। আমরা এক লাইন স্যারের কাছ থেকে শুনবো, তারপর আমরা বলছিলাম যে আমাদের আর্কাইভেও অনেক কিছু আছে যেটা উস্কে দিয়েছেন হাবিবুল্লাহ সিরাজি। আর্কাইভের একটা ছোট্ট ক্লিপ দেখতে দেখতে আমরা এই পর্ব এখানে শেষ করব। স্যার, আপনার কাছ থেকে শেষ এক লাইন শুনতে চাই। মশা আরিফিন সিদ্দিক। রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে এসে বলেছিলেন, ওই মহামানব আসে। বঙ্গবন্ধুর
জীবন বৈশিষ্ট্যের সাথে রবীন্দ্রনাথের এই যে এটা একেবারে সমর্থক, এবং সেই কারণেই আজকে বঙ্গবন্ধু যে কথাগুলো বলে গেছেন সেটাই বঙ্গবন্ধু লিখেও গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয় চীন, এই গ্রন্থ এই তিনটি যদি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়ে, আমি মনে করি তারা বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে। বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের বলার দরকার নেই। বঙ্গবন্ধু যে কথাগুলো বলে গেছেন সারা জীবনে, আর গ্রন্থটি যে বিষয়গুলো বলে গেছেন, এগুলোই আমাদের বারবার আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়ের কাছে উপস্থাপন করা দরকার আছে। আমরা নিজেরা তো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার যোগ্যতা নাই আমার। আমরা বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ না করে যদি শুধু মুখে বলি, এতে কোনো কাজ হবে না, এর কোনো প্রভাব পড়বে না। বঙ্গবন্ধু ৭.৫ কোটি বাঙালিকে এক জায়গায় কিভাবে নিয়ে আসতে পেরেছিলেন? যেটা মুখে বলতেন সেটা কাজে পরিণত করতেন। বারবার বলেছেন দেশের প্রয়োজনে আমি জীবন দিতে প্রস্তুত আছি, এবং শেষ পর্যন্ত আত্মদান করে গেলেন সপরিবার। তো সেই ধরনের একজন মানুষ সম্পর্কে কথা বলার মতো যোগ্য মানুষ আমরা নই, কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্য এবং বঙ্গবন্ধুর রচিত গ্রন্থ সেগুলোই বঙ্গবন্ধুকে আমাদের সামনে নিয়ে আসবে, নতুন প্রজন্মের সামনে নিয়ে আসবে। বঙ্গবন্ধু আমাদেরকে পথ দেখাবেন আগামী যাত্রাপথে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমরা বিপদের বন্ধুকে এভাবে তার শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে অন্যভাবে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তার কথা, তার বাণী, তার বক্তৃতা, তার চিঠি, তার কর্ম, সেগুলো আলোচনার মাধ্যমে এই পর্যায়ে শেষ করব। তারপরেও আবারও বারবারই বলছি যে উস্কে দিয়েছেন আমাদের এই আর্কাইভটি, যে সাংস্কৃতিক বিকাশের কথা বলেছেন, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার কথা বলেছেন, যেই বেড়ে ওঠার কথা বলেছেন। আসলে আজকে যেই শিরোনাম বিপদের বন্ধু, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা কবি নির্মলেন্দু গুণ তিনিও বলে গেছেন যে বঙ্গবন্ধুর মাথার উপরে বোধহয় ওই অভয় বাণীটা রবীন্দ্রনাথ দিয়েছেন। শুনছিলাম রবীন্দ্রনাথের গানের যে আরপিএম রেকর্ড, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং রাষ্ট্রপতি গেছেন। এটা একটা আমাদের নিশ্চয়ই যারা সাংস্কৃতিক বিকাশে কাজ করেন তাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের খবর হতে পারে এরকম একটি ঘটনা। আমরা আরও অনেক এ ধরনের খবর, এরকম তথ্য, এরকম ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের সঙ্গে থাকব আরও দুদিন, আগামীকাল এবং পরশু। আজ রাতে পাওয়ার টক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর যেই এনার্জি নিয়ে যেই পলিসি, সেই পলিসি নিয়ে আলোচনা থাকবে। এ পর্যায়ে এই আয়োজনটুকু শেষ করব শ্যামল মিত্রের সঙ্গে বঙ্গবন্ধুর একটা ছোট্ট স্মৃতিচারণের ক্লিপ দিয়ে। এটা দেখতে দেখতেই শেষ করছি। সেদিন ছিল 19 ফেব্রুয়ারি 72। ছবিতে এক পাশে বঙ্গবন্ধু, আরেক পাশে শ্যামল মিত্র। মাঝে সত্যজিৎ রায়কে অনেকটা সাক্ষী রেখেই শ্যামলকে বললেন, এমন একটা গান কি করে করতে পারলেন? তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত, ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে, এ কথা কখনো যেন না ভুলে যায়। তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।